ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানকে অবশ্যই সম্মত হতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপেই আস্থা রাখতে চায় ইরান, এমন মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরান যুদ্ধবন্ধে চলমান আলোচনা নিয়ে ওয়াশিংটনে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন মার্কিন মার্কো রুবিও। বৈঠকে ইরান যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্ব পায়। পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম দফার শান্তি আলোচনা কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হলেও রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি আরও বাড়ানো এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিল করার বিষয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে তেহরান ও ওয়াশিংটন। তবে এখনও এই চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলায় শুক্রবার অন্তত 11 জন নিহত ও 8 জন আহত হন। দেশটিতে প্রতিদিনই ইসরায়েলি বিমান হামলায় অব্যাহত থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, মাত্র এক সপ্তাহের হামলায় লেবাননে 15 শিশু নিহত ও আরও 62 শিশু আহত হয়েছে। এর মধ্যে দেশটির দক্ষিণের কৌশলগত লিতানি নদী অতিক্রম করে ইসরায়েলি সেনারা আরও ভেতরে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ক্রমাগত বেড়েই চলছে। এবার লেবাননে সামরিক অভিযানের পরিধি বাড়ানোর দাবি ইসরায়েলের, আর সেই সঙ্গে বাড়ছে সামরিক প্রাণহানির মিছিল। চলমান সামরিক অভিযানে আইডিএফ লেবানন সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লিতানি নদীর ওপারে অগ্রসর হয়েছে। প্রতিদিনই ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলার সতর্কতা পাওয়ার সাথে সাথে আমরা নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করি, তারপরও হামলার মুখে পড়তে হয়। বিমান হামলা শুরু হলেই বাচ্চারা খুব ভয় পেতে থাকে। ওদেরকে শক্ত করে ধরে বসে থাকি আমি, আর কি বা করার আছে। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইসরায়েল বৈরুত এবং বেকা উপত্যকা সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান ও স্থল হামলা জোরদার করেছে। এখান থেকেই উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে আমাদের বাহিনী লিতানি নদী পার হয়েছে। আমরা লক্ষ্য অর্জনে অনেকটাই এগিয়ে গেছি। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 15 শিশু নিহত এবং 62 শিশু আহত হয়েছে। এছাড়া এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। জাতিসংঘের মুখপাত্র জানান, বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে 350টি এবং হিজবুল্লাহর পক্ষ থেকে 25টি গোলাবর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি। একই দিন জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা OCHA জানিয়েছে, চলমান সংঘাতের কারণে জরুরি সেবা ও ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নাবাতিহে অঞ্চলে ইসরায়েলি হামলায় মারজাউনের একটি গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসা সামগ্রী সরিয়ে নেওয়া, ত্রাণ কর্মীদের চলাচল এবং প্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নাহিদা রিন্থি, 71। গাজার আরও 70% এলাকা নিয়ন্ত্রণে নেয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন ঘোষণার পর নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ফিলিস্তিনিদের মধ্যে। ধ্বংসস্তূপের উপত্যকায় অসহায় মানুষের হাহাকার। দর্শকের বিষয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা, ধ্বংসস্তূপের ভেতর স্বজন খুঁজছে ফিলিস্তিনিরা। নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোষণায়। গাজার আরও 70% এলাকা দখলে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। 70% দখল হলে আমরা কোথায় যাব? সমুদ্রে চলে যাব? যাওয়ার মতো কোনো জায়গা তো নেই। এটি ইসরায়েলের অন্যায় সিদ্ধান্ত। 2023 সালে হামাসের হামলার পর থেকে টানা সামরিক অভিযানে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের নিয়ন্ত্রণে উপত্যকার প্রায় 64% এলাকা। নেতানিয়াহু জানান, নিরাপত্তার স্বার্থে আরও এলাকা নিজেদের কবজায় আনতে চান। তবে ফিলিস্তিনিদের আশঙ্কা, ধীরে ধীরে পুরো গাজা থেকেই তাদের সরিয়ে দেবে ইসরায়েল। বিশেষ করে ইসরায়েলি মন্ত্রীদের অভিবাসন সংক্রান্ত বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নেতানিয়াহু পুরো গাজার মানুষকে ছোট একটা জায়গায় আটকে রাখতে চান। প্রতিদিন মৃত্যু, হামলা, ধ্বংস আর আতঙ্কের মধ্যে বেঁচে আছি আমরা। এদিকে হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তবে লাগাতার বিমান হামলায় প্রতিদিনই বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। আরাফাত ইসলাম, 71। ইরাকের প্রাচীন শহর উর, 1000 বছর আগে এখানে নির্মাণ করা হয় চোখ ধাঁধানো স্থাপনা জিগুরাত।
মিশরীয়দের গর্ভজীবন পিরামিড, ঠিক তেমনি মেসোপটেমীয় সভ্যতার মানুষের গর্ব জিগুরাত। বয়সের ভারে ক্ষয়ে পড়া এই স্থাপত্যটিতে এবার শুরু হয়েছে ব্যাপক পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের কাজ। বিশ্বের অন্যতম প্রাচীন এই সাংস্কৃতিক নিদর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতেই এই উদ্যোগ। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। 4000 বছরেরও বেশি আগে মেসোপটেমীয় সভ্যতার কেন্দ্র ছিল ইরাকের উর শহর, যে শহরের প্রাণকেন্দ্র ছিল জিগুরাত নামের এক স্থাপত্য। তবে বয়সের ভারে আজ ক্ষয়ে পড়া এই স্থাপত্যটি মিশরের গিজার পিরামিডের থেকেও পুরনো। এই প্রাচীনতম নিদর্শনকে আদিরূপ ও স্থায়িত্ব ফিরিয়ে দিতে এখন পুরো দমে চলছে সংস্কার কাজ। কারিগরি ও প্রকৌশলী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জিগুরাতের সম্মুখভাগ, প্রধান সিঁড়ি এবং বিভিন্ন কাঠামোগত অংশে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী উরের তৃতীয় রাজবংশের আমলে এটি নির্মিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি 7ম দফা সংস্কার কাজ। এর আগে 1999 সালে শেষবার অত্যন্ত সীমিত পরিসরে এর আংশিক মেরামত করা হয়েছিল। ইউনেস্কোর আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই সংস্কার কাজ পরিচালনা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাচীন এই স্থাপত্যের মূল সৌন্দর্য ঠিক রেখে এখানে টেকসই উপাদান ব্যবহার করা হচ্ছে, যা একে দীর্ঘস্থায়ী করবে এবং পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলবে। আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলে এমন সব উপাদান ব্যবহার করেই এই পুনরুদ্ধার কাজ করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো এই প্রত্নতাত্ত্বিক স্থানটি রক্ষা করা এবং এই প্রাচীন উর শহরের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দের এই সুমেরীয় মন্দিরটি 2016 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়। বিশ্বজুড়ে প্রত্নতাত্ত্বিক গবেষক ও পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু এই উর জিগুরাত। মনিরুজ্জামান বাবু, 71। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। 6 দিনের সরকারি ছুটিতে পরিবার ও বন্ধুদের নিয়ে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন প্রবাসীরা। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। প্রবাস জীবনে বছর জুড়েই থাকে কর্মব্যস্ততা, কাজের চাপে অবসর পাওয়াই দায়। তবে এবারের কুরবানির ঈদে টানা 6 দিনের ছুটিতে উৎসবে মেতেছেন কুয়েতে থাকা প্রবাসীরা। ঈদের ছুটিতে কুয়েতের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানে ভিড় জমাচ্ছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধারা। যুদ্ধ পরিস্থিতির কারণে ঈদুল ফিতরে সভা সমাবেশ ও গণজামায়াতের নানা বিধিনিষেধ ছিল। তবে এবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্থানীয় নাগরিক ও প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে। গত রোজার ঈদ ঘুরতে পারি না, আমরা খুবই সমস্যা ছিল যুদ্ধের কারণে। এবার কোরবানি ঈদে আমরা আলহামদুলিল্লাহ ঘুরতে আসছি। কুয়েতে দিনে 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা থাকায় সন্ধ্যার পর থেকেই পর্যটন কেন্দ্রে ভিড় বাড়তে থাকে। শার্ক টাওয়ার, শহীদ পার্ক, মালিয়া বিচ ও সালমিয়া বিচে বাড়ে প্রবাসীদের আনাগোনা। আমি দীর্ঘ 4 বছর পর এই ঈদে ছুটি পেয়েছি, তো সেজন্য আবার আনন্দটা করব। এই জন্য সালমিয়া বিচে ঘোরাঘুরি করতেছি এবং বিচে কতক্ষণ সাঁতার কাটবো। বিভিন্ন দেশের মানুষ আমরা সবাই একসাথে ঈদ উদযাপন করতেছি, আসলে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। কেউ পরিবার নিয়ে সমুদ্র পাড়ে সময় কাটাচ্ছেন, কেউ বা আবার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছেন। কেউ কেউ বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এসে খোলা আকাশের নিচে ছোটখাটো পিকনিকের আয়োজন করেছেন। যারা প্রবাস জীবন আছেন তারাই জানেন হচ্ছে যে ঈদের মজাটা আসলে কতটুকু বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ হচ্ছে যে আমরা পরিবার থেকে দূরে আছি। মনোরম পরিবেশে ছোটরা খেলাধুলায় ব্যস্ত আর বড়রা চা কফির আড্ডায় সময় কাটাচ্ছেন। কেউ আবার সমুদ্রের জলে গা ভাসিয়ে খুঁজছেন প্রশান্তি। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটি প্রবাসীদের কাছে যেন এক টুকরো স্বস্তি আর আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। আরাফাত ইসলাম, 71। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 40 জনেরও বেশি। নির্মাণাধীন একটি মহাসড়কে ধীর গতির যানবাহনের কাছে গতি না কমানোয় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস একাধিক গাড়িকে ধাক্কা দেয়। এদিকে টেক্সাসের ডালাস শহরে গ্যাস বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়। এই ঘটনায় আহত আরও 5 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্ট্যাফোর্ড কাউন্টিতে শুক্রবার ভোর রাতে ঘটে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সময় রাত 2টা 35 মিনিটের দিকে মহাসড়কের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা দেয়।
নির্মাণ কাজ চলা মহাসড়কে গতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে বাসটি ধীর গতিতে থাকা বেশ কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়, এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের 4 সদস্য। এছাড়া বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এক গাড়িতে থাকা 25 বছর বয়সী এক নারীও নিহত হন। দুর্ঘটনায় আহত হন অন্তত 44 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় আমার মাথায়, বাম চোখে, পায়ে, ঘাড়ে আঘাত লাগে। বাসটি যখন উল্টে যায় তখন আমি একবার বাসের ছাদে আরেকবার জানালার সঙ্গে প্রচণ্ড ধাক্কা খাই। বেঁচে যে আছি এটা আসলেই কপাল। অনেকে মারা গেছে দুর্ঘটনায়, তাদের জন্য খুব খারাপ লাগছে। জানা গেছে নর্থ ক্যারোলাইন ভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান E&P ট্রাভেলসের একটি বাস নিউ ইয়র্ক সিটি থেকে শার্লটের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে চালক সহ মোট 34 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার জন্য বাস চালকের বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভার্জিনিয়া স্টেট পুলিশ। মর্মান্তিক এক গ্যাস বিস্ফোরণে টেক্সাসের ডালাস শহরে কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে একটি অ্যাপার্টমেন্টে ঘটে এ ভয়াবহ অগ্নিকাণ্ড। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় $1.8 বিলিয়ন একটি তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক। ট্রাম্প এই তহবিলকে সরকারের অস্ত্রায়ন বা রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছিলেন। স্থানীয় সময় শুক্রবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক লিওনি ব্রিংকেমা এক আদেশে জানান, আদালতে আরও আইনি শুনানি শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই তহবিল গঠন বা পরিচালনার বিষয়ে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না। তবে গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড নামে এই তহবিল গঠনের ঘোষণা দেয়। ট্রাম্পের করনথি ফাঁসের ঘটনায় অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের বিরুদ্ধে করা মামলার সমঝোতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কলম্বিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে মাদক পাচারের এলাকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত 52 জন নিহত হয়েছে। দুই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র দলের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক মাধ্যমে এই অঞ্চলটিকে সংঘাতের বিষয়টি নিশ্চিত করেন। কলম্বিয়ার সেনাবাহিনীও ঘটনাটি নিশ্চিত করলেও হতাহত নিয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি। সানচেজ জানিয়েছেন, বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আগামী রবিবার কলম্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাটি উদ্বেগের জন্ম দিয়েছে। কসোভোতে বেড়ে চলা পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে স্টেরিলাইজেশন অভিযান শুরু করেছে আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা ফোরপজ। দেশটির পোদোয়েভা অঞ্চলে চালানো এই কর্মসূচির আওতায় পথকুকুরগুলোকে ধরে টিকা, চিকিৎসা ও জন্ম নিয়ন্ত্রণ অস্ত্রোপচার করা হচ্ছে। পরে আবার ছেড়ে দেয়া হচ্ছে তাদের পরিচিত এলাকায়। দর্শক আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। কসোভোর রাস্তাঘাট আর আবর্জনার ভাগাড়ে বেড়ে চলেছে পথকুকুরের সংখ্যা। খাবারের খোঁজে ময়লার স্তূপে ঘুরে বেড়ানো এইসব প্রাণী এখন শুধু মানবিক সংকটই নয়, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে দেশটির পোদোয়েভা অঞ্চলে মাঠে নেমেছে আন্তর্জাতিক প্রাণী কল্যাণ সংস্থা ফোরপজ ইন্টারন্যাশনাল। শুরু হয়েছে 2 সপ্তাহের বিশেষ স্টেরিলাইজেশন কর্মসূচি। অভিযানের আওতায় পথকুকুরগুলোকে ধরে আনা হচ্ছে অস্থায়ী ক্লিনিকে। সেখানে তাদের দেওয়া হচ্ছে টিকা, চিকিৎসা এবং জন্ম নিয়ন্ত্রণ অস্ত্রোপচার। পরে আবার ছেড়ে দেওয়া হচ্ছে পরিচিত এলাকায়। সত্যি বলতে কুকুরগুলোর অবস্থা খুবই খারাপ। তারা ময়লার ভাগাড়ে জীবন কাটাচ্ছে। এটা যেমন প্রাণীদের জন্য কষ্টের, তেমনি মানুষের জন্য অস্বস্তিকর। কেউই চায় না এভাবে প্রাণীগুলো কষ্ট পাক। তাদেরও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমরা কুকুরগুলোকে ধরে ক্লিনিকে নিয়ে আসছি। সেখানে তাদের অপারেশন, টিকা আর চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর আবার ছেড়ে দেওয়া হচ্ছে। এভাবেই ধীরে ধীরে পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আনা সম্ভব। আমরা মনে করি কুকুর হত্যা না, এই পদ্ধতি দ্বারাই দীর্ঘমেয়াদে সংকট সমাধান করা সম্ভব। বর্তমানে কসোভো জুড়ে প্রায় 50,000-এর বেশি পথকুকুর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে দেশটিতে গড়ে স্টেরিলাইজেশনের হার মাত্র 11%। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। এদিকে ভেটেরিনারি সেবা ও আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকলে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন স্থানীয় কর্তৃপক্ষ।
দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। ততক্ষণ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।